পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে অনেক ভালোবাসা পায়, আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্ট পেতে হয়। আমাকে না ঠকালেও পারতে, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমি তো শুধু তোমাকেই ভালোবেসে একটু ভালো থাকতে চেয়েছিলাম। মধ্যবিত্ত সংসারের বউ হয়ে হিসাব করে লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করি। A to Z টিপস বলে দিলাম, মানি সেভিং টিপস। আর সাদামাটা বেডরুমটা একটু ক্লিন করে নিলাম। আর ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। মধ্যবিত্ত সংসারের বউ হয়ে হিসাব করে লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করি। A to Z টিপস বলে দিলাম। তো আর বেডরুমটা একটু ক্লিন করে গুছিয়ে নিলাম। ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন। আর টিনের ছাপড়া ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। তো দেখুন, আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে, তাই হিসাব করেই তো টাকাটা সঞ্চয় করতে হবে। হিসাব না করলে কিন্তু কোনো টাকাও জমানো সম্ভব না। টাকা হচ্ছে এমনই একটা জিনিস, টাকা না থাকলে মান সম্মান সব কিছু হারিয়ে যায়, আর টাকা থাকলে মান সম্মান ভালোবাসা আদর পেয়ার মহব্বত সব কিছুই পাওয়া যায়। টাকা না থাকলে নিজের লোকও দাম দেয় না। টাকা থাকলে অচেনা জানা লোকও এসে তোমার খোঁজ নেবে। সেই জন্য পৃথিবীতে আর যাই করো না কেন, টাকা ইনকাম করার চেষ্টা করো, আর টাকাকে কিভাবে সঞ্চয় করতে হয় সেটাকে চেষ্টা করো। আর সেটা যদি চেষ্টা না করো তাহলে কিন্তু যখন বৃদ্ধ হয়ে যাবে তখন কিন্তু সবার কাছে হাত পেতেও কোনো 10 টাকাও পাওয়া যাবে না। সেই জন্য নিজের চিন্তা নিজেকে রাখতে হবে, দিন শেষে নিজের খেয়াল নিজেকে রাখতে হবে। এটাই সবচেয়ে বড় কথা, যে নিজেকে সব সময় রেডি থাকতে হবে কিভাবে টাকাটা ইনকাম করব, কিভাবে সঞ্চয় করব। আর বেশিরভাগ মহিলারাই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়, প্রত্যেক মাসে 1000 টাকা করে পায়। তো সেই 1000 টাকা কোনো মহিলা আছে 1000 টাকা নিয়ে একেবারে কাপড়ের দোকানে ঢুকে গেল বা বাসনের দোকানে ঢুকে গেল, একেবারে 1000 টাকা শেষ করিয়ে দিল। কিন্তু সেটা হিসাব করলে চলবে না। ওই 1000 টাকার মধ্যে আমাকে 200 টাকা পকেট মানির জন্য রাখতে হবে, 200 বা 300, বাদ বাকি টাকাটা আমাকে সেভ করতে হবে, সঞ্চয় করতে হবে। প্লাস্টিকের ভাড়ে হোক, আর ব্যাংকে গিয়ে রাখতে হোক, আর মাটির ভাড়ে হোক, সেভ করতে হবে সেই টাকাটা। আর যে টাকাটা বাঁচলো সে টাকা দিয়ে তুমি চাইলেও সংসার সামলিয়ে একটা নিজে ইনকাম করতে 2-4টা হাঁস মুরগি কবুতর পালতে পারো। 3000 টাকা দিয়ে 3টে আইটেম করতে পারো। 1000 টাকা দিয়ে 2 জোড়া 2.5 জোড়া কবুতর, আর 1000 টাকা দিয়ে 2-3টে মোরগ মুরগি, আর 1000 টাকা দিয়ে 2টো হাঁস। তো এভাবে যদি 3000 টাকা ইনভেস্ট করো তাহলে কিন্তু 6 মাস হতে হতে 3000-এ তোমার 6000 হয়ে যাবে। তারপরে 6000 যখন হয়ে গেল তখন আরও 2টার জায়গা 4টে হাঁস করো, 2টো মুরগির জায়গা আর 2টো করো, 2টো কবুতরের জায়গা আর 2টো করো। তো এভাবে কিন্তু নিজের জমা পুঁজিকে বেশি করতে হবে আর সঞ্চয় করতে হবে। সেই 2টো লক্ষ লক্ষ টাকা যে তোমরা জমাবেন, সেই 2টো টিপস তোমাদের আমি বলে দিচ্ছি। 1 নম্বর টিপস, তো তুমি ঘর সংসার সামলিয়ে ওই হাঁস মুরগি কবুতর পালিয়ে লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করতে পারো, 1 নম্বর। আর 2 নম্বর, সেলাই করেও তুমি টাকা ইনকাম করতে পারো। তোমার যদি সেলাইয়ের কাজ জানা না থাকেও, তবুও মানুষের যদি ফাটা চেরা সেলাই করো, সেখান থেকেও তুমি কিন্তু কিছু টাকা হলেও সঞ্চয় করতে পারবে। আর যদি তুমি সংসারের কাজ সামলে রেখে হাত গুটিয়ে দিনরাত বসে থাকো, তাহলে কিন্তু তোমার দ্বারায় কোনো কাজই সম্ভব হবে না। আর যাই হোক, তুমি টাকা সঞ্চয়ের কথা ভাবতেই পারবে না।
তো সেটা নিজেকেই তৈরি করে নিতে হবে। নিজে যদি তৈরি না থাকো তাহলেও কিন্তু মানুষ যদি এসে তোমাকে বলে যে এটা করো ওটা করো, মানুষের কথায় তুমি এটা ওটা করবে, সেটা তো হবে না, না? নিজেকে তৈরি করতে হবে, নিজেকে মানে টাকা সেভ করা বা সঞ্চয় করা, সেটা নিজেকেই সেভ করতে হবে, নিজেকে তৈরি করে নিতে হবে। তো যাই হোক, আমি জানি না আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগে। আমি তো সব সময় চেষ্টা করি মানে কিভাবে মানি সেভ করবে, কিভাবে 10 টাকা ইনকাম করবে, কিভাবে সেভ করবে, সেটাই কিন্তু বলার চেষ্টা করি প্রত্যেক ব্লগে। কিন্তু আমার যদি ভিডিওর কোনো না কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, তাহলে প্রত্যেকটা ভিডিওর কোনো না কোনো অংশে তোমাদের ভালোই লাগবে। আর আমার কিন্তু ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো 2 স্টেপ ভেরিফাই করেছি, করার পরেও একটা জিনিস আসে কালো অক্ষরে, সেটা হচ্ছে গেট নোটিফাইড। তো গেট নোটিফাইড বারবার আসে, আমি কিছুই জানি না, কারণ ওয়াচ টাইমে যে একটা লম্বা ডানটা দেখা যাবে সে ডানটিটাও দেখা যায় না। আগে তো এরকম সিস্টেম ছিল না, 2-3 বছর আগে। এখন সিস্টেমটা তোমরা একটু বলে দিবে তো দিবেন, যারা জানেন, যারা জানো, যাদের মনিটাইজেশন অন হয়েছে, 2 স্টেপ ভেরিফাই যাদের হয়েছে, তাদের হয়তো জানা আছে, কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিয়েন তো আমাকে যে গেট নোটিফাইড বারবার আসে কেন। ওই কালো দাগটা আমি 3-4 বার তো দাবিয়ে দিয়েছি, তারপরে আবার আসে, ওটা কী কারণে আসে? আর মনিটাইজেশনের অ্যাপ্লাই ওয়াচ টাইমটা আমি এখন দেখতে পাচ্ছি না। আগে তো ওয়াচ টাইম প্রত্যেক দিনই আমি চেক করতাম যে কত বাড়লো কত কমলো, কিন্তু এখন ওয়াচ টাইমটা টোটালি দেখায় না, সেটা কোথায় গেল? আর গেট নোটিফাইডটা আসে কেন, কী কারণে আসে, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এই যে দেখুন, এখন আমি শুকনো মশলার জারগুলো এভাবে আর কি পরিষ্কার করে নেব। আজ অনেক দিন হলো কিচেনটা ডিপ ক্লিন করা হয় না। আর তোমরা আমার মেয়ের জন্য দোয়া করো। আমার মেয়ের হাতে পায়ে মাঝে মাঝে ব্যথা হয়, গাঁটে এখানে ওখানে ব্যথা হয়। তো সেই জন্য আর কি ডক্টরের পরামর্শ নিচ্ছে, আবার বাড়িতেও নিজে কিছু ওই ইউটিউব দেখে আর কি কিছু আর কি নিজে অভিজ্ঞতা করে কি কি খাওয়া যাবে কি কি যাবে না সেটা একটু করতেছে। মানে সকালবেলায় ঘুম থেকে উঠে ওই মেথি আর জোয়ান ভিজিয়ে রাতে রাখতে হয়, সেই পানিটা গরম করে সকালবেলায় মেয়ে খায়। তারপরে কিছুক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা পর আপেল, বেদনা, কয়েক ধরনের ফল 400 গ্রাম মতো আর কি খায় আমার মেয়ে। তারপরে 12টার আগে একটু সালাদ টালাদ খায়, তারপরে 12টার পর 1টার সময় ভাত খায়। আর রাতে কোনো ভাত খাওয়া যাবে না, আর সন্ধ্যা 6টার আগে কিন্তু ভাত খেতে হবে। রাতে শুধু একটু পানি বা 2-1টা বিস্কিট খেয়ে শুতে পারে। এভাবে 1 মাস যদি টানা করা যায় তাহলে নাকি ব্যথা ভালো হয়ে যায়। তো এটা মোবাইলে দেখেছি, এই পদ্ধতিটা মেয়ে কিন্তু ব্যবহার করতেছে। তো আমি জানি না কীরকম করে, এখন তো সবাই ডক্টরকে দেখায়। তো যাই হোক, একটু কমেন্ট করে জানিয়ে দিয়েন তো। আর এখন আমি কাঠের ফার্নিচারের আলমারিটা একটু মুছে নিলাম। এখন আমি এই যে বসার পিঁড়িটা একটু পরিষ্কার করে নেব, মুছে নেব। তো আমার যেহেতু প্রত্যেক দিন বিকাল 4টায় ব্লগ আসে, তাহলে মানে ছোট হোক বড় হোক কোনো না কোনো ব্লগ তো আমাকে শেয়ার করতেই হবে, তাই না? তো এই যে দেখুন, এই রেকের মধ্যে এই কাপড় চোপড়গুলো এইভাবে গুছিয়ে নিয়েছি। আর এখানে চা মুড়ি নিচ্ছি খাবার জন্য। আমার কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে লাল চা মুড়ি খেতে খুবই ভালোই লাগে। এখানে ভাত অলরেডি হয়ে গেছে, এখানে লাল চা আদা তেজপাতা তুলসী পাতা দিয়ে আমি চা করেছি। তো আজকে রান্না হবে পোলট্রির মাংস, আলু দিয়ে 2-4টা কচুর বই দিয়ে পোলট্রির মাংস রান্না করব, আর কিচ্ছু করব না। এই যে দেখুন, ভাত রান্না হয়েছে অলরেডি, ভাত জুড়োতে দিয়েছি ফ্যানের হাওয়ায়। আর এখানে পোলট্রির মাংস রান্না হচ্ছে, এই যে দেখুন। তো যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর পোলট্রির মাংস মেয়ের খুব পছন্দ, ছেলেরও খুব পছন্দ। আমার কিন্তু পোলট্রির মাংস অত পছন্দ না, তবুও খাই ওদের সাথে সাথে তাল মিলিয়ে।